হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। গুড আফটারনুন বলাটাও ভুল, গুড ইভিনিং। আমরা বসে গেছি যথারীতি চা খেতে, আমি আর দাদা। আজকে আমি খুব বড় কাতলা মাছ ধরেছি সকালবেলায়। সারা দিন ধরে অসুস্থ, সুস্থ বলতে ফুল তুলতে গিয়েছিলাম। কলকে ফুল গাছের নিচে 3টা গুড়ি থাকে। গুড়ি বলতে আমাদের নারকেল গাছ কি ঝড়টা হলো যেন, উড়িষ্যায় যে ঝড়টা বিশাল ক্ষতি হলো, তখন গাছটা ঝুলে গেছিলো বলে কাটা হয়েছিল। ঝড়টার নাম আইলা না না, আয়লা না, আয়লা হয়ে গেছে অনেকদিন। ঝড়টা যে কিছুদিন আগে যেটা গেল, বড় ঝড়টা, বিশাল ঝড় হয়েছিল। তখন গাছটা ঝুঁকে গিয়েছিল বলে ওই পাশের বাড়ির থেকে অবজেকশন আসছিল, এই জন্যই গাছটা কাটতে হলো। সেই জন্যই গাছটা কাটাতে হলো। গাছটা কাটতে ওই গাছের গুড়িগুলোই ওখানে পড়েছিল, তার উপরে উঠেই ফুল তুলি। আর একদিনও পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আজকে আর তার রেহাই হলো না, পড়েই গেল। পড়ে যে সকাল থেকে একটু ব্যথা হচ্ছিল, তারপরে সারাদিন ঠিকই ছিল। ওই নিয়ে রান্না টান্না সবই সেরেছি, সবই করেছি। কিন্তু এই বিকেল থেকে ঘুমের থেকে ওঠার পরে দেখছি যে এখানে ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, কোমরের সাইডটা ব্যথা হচ্ছে, ব্যথাই হচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধও এনে দিয়েছিল, খেয়েছি, কমেনি। ও বলছে চলো ডাক্তারের কাছে। আমি ডাক্তারের কাছে আমি যাবো না। ওই অফিস থেকে এলো, এসে চাটা করলো, আজকে ওই টিফিন দিল। আজকে বিকেল থেকে ভেবেছিলাম একটা জিনিস বানাবো। কিট্টি যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, সে বলছিল মা আমাকে কেক বানিয়ে দাও, কেক বানিয়ে দাও। অনেকদিন ধরেই বলছে, আজ তোর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তোর বানিয়ে দেবো। তা আজকে আমি ভাবলাম যে আজকেই তাহলে বানিয়ে দিই। বিকাল থেকে মানে কালকে ভেবেছিলাম যে আজকেই করবো, ওটা প্ল্যান ছিল। কিন্তু বিকেল দিকটাই আমি বেশিরভাগ বানাই, সকাল দিকটাতে সময় হয় না। কিন্তু দুঃখে বেশি আমি আর মানে বিকেল থেকে উঠে আর ভালো লাগলো না, শরীরটা এত শরীর খারাপ লাগছে। ও অফিস থেকে এসে ওই টিফিন দিল, বসেছিলাম সোফাতে, ওই এসে সব করলো, ওই চাটা বানালো। আমি সোফাটাতে ভেবে শুয়ে আরাম দিয়ে শুয়েই ছিলাম। ওবার তুমি একটু ঠিক করে বসো। এই সাইডটা এতটা ব্যথা যে আরাম দিয়ে বসে থাকলে একটু আরাম লাগছে। আজকের চাটা খুব সুন্দর দাদা বানিয়েছে বিকেলে। আজকে ভালো বানিয়েছে, আজকে দাদাই বানিয়েছে। প্রত্যেকদিন আমি বানাই, আদা দিয়ে খুব সুন্দর করে করেছে। চাই, আমরা বিকেল দিকটা তো চাই খাই। খুব টেস্ট হয়েছে চাটা। আমি বলছি মাঝে মাঝে তুমি তো একটু করতে পারো, তাহলে খুব টেস্ট জিনিস খাওয়া যায়, একই ভালো লাগে না। ও একবার খাসির মাংস বানিয়েছিল, তখন আমাদের কিচ্ছু হয়নি, অনেকদিন আগের কথা। ও সুন্দর বানিয়েছিল, ওই এখনো মুখে লেগে আছে। ওকে বলি তুমি মাংসটা বানাবে, আর এখন করে না, জানেন তো, পারে টুকটাক করতে। লাগে না। খাসির মাংস বানিয়েছে, খুব সুন্দর। কাল থেকে ভেবেছি যদি ঠিক হয় শরীরটা, তাহলে ফুল তুলতে গেলে আর কলকে ফুল তুলবো না। আগে আপনার দাদার অ্যাক্সিডেন্টের আগে ওই সকালে হাঁটতে টাটতে যেত, ওই গাছের ফুলগুলো সকালবেলা যেহেতু তাড়াতাড়ি বেরোতো ওই তুলতো। 1 বছর ধরে ওর যেহেতু অ্যাক্সিডেন্টের পরে পানি এখন আর অতটা এসে করে না, যাই ব্যায়াম করতে যায় পায়ের জন্য, না এখন আমাকেই ফুল তুলতে হয়। ফুলের এমনই নেশা, তোলা হয়ে গেছে একটু নিয়ে করতে করতে সকালে বেলায় ভোরবেলা কত ভোরে ফুল তুলতে পড়ে গেছি। বিশাল কিছু হয়নি, ঈশ্বরের কি ঘরে গোপাল আছে, ফুল লাগবে এটা ঠিক কথা, এত ফুল তোলার তো দরকার নেই। অল্প স্বল্প ফুল সামনাসামনি যা বেশি তুলি না, আমি তুলি। একটা কাকিমা আসে, বয়স্ক কাকিমা, সে উঠতে পারে না ওই গুড়িটাতে, আমি তাকে একটু তুলে দিই, এখানে একটু বেশি করে তুলে। আর বাকি গাছে ফুল কিছুটা যেহেতু আমরা উঠে যাই আর কেউ আসতে পারে, তখন একটু বেলা হয়ে যায়। বাকি গাছে থাকে, তখন আমাদের কাকিমা শাশুড়ি সে এসে তুলে। তারপরে আমাদের ঘরে যে কাজ করে, আমার ঘরে কাকিমাদের ঘরে
তারাও এসে গাছে, ওরা তো পুরো গাছেই উঠে যায়, গাছ থেকে তুলে নেয়। আজকে তো কিট্টির আজকে গেল, খুব ইচ্ছা ছিল মা আজকে কেকটা তুমি একটু বানাবে, একটা একটা করে প্ল্যান হচ্ছিল, আজকে কেক, এরপর একদিন মোমো। আমি সকাল থেকে খুব আশা নাচছিল, মা আজকে কেক বানাবে কেক বানাবে, হ্যাঁ যে তোর গেল আশা সব চোপাট। কেক বানিয়ে দিব বলে না, ও আজকে আমার অনেক কাজও করে দিচ্ছে সকাল থেকে, আমি তোকে তুই কেক বানিয়ে দেবো, তুই আমার একটু এইটা করে দে সেটা করে দে, আমার এই কাজটা অনেকটাই করে, যেহেতু আমার একটু ছোটো খাওয়া লাগছিল, কেক করে দিয়েছে। বিকেলে কাপড় টাপড়গুলোও সব ভাঁজ করে দিল, বিকেলে দেখলো মা আমার শরীরটা খারাপ, সেই জন্য বেচারি পরীক্ষা শেষ হলো, স্পেশাল করে বানানোর এক একটা করে ইচ্ছা। ভাইবা হবে না, ভাইবাটা বাকি আছে, এখনো দেয়নি, এখনো ভাইবা পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এখনো কোনো পরীক্ষার কোনো ডেট এখনো দেয়নি। পরীক্ষা আবার কবে হবে, একবার পরীক্ষা শেষ হয়ে গেলে তাদেরকে পড়ার ইচ্ছা হয় বলুন? সেটা ড্রয়িং করছে, ড্রয়িং স্যার অনেকগুলো ড্রয়িং দিয়ে গেছে, সকাল থেকে ড্রয়িং করছে, একটা করেছে আবার একটা নিয়ে বসেছে ওই ঘরে। সেদিন বিকালে বেরিয়েছিলাম, ও বাইরে ওর বাবা আর ও করে মোমো খেয়েছিল, আমি মিল্কশেক খেয়েছিলাম, কিন্তু ওই মোমো ওদের পছন্দ হয়নি, বলছে ঘরে বানাবো। ফোনটা করে বসলে হতো না, আজকে রুটিটা করতে হবে, দাদা রুটিটা করতে পারে না, বা যদিও বা করে তার প্রায় প্রবলেম আছে, কোথায় বেলবে, আটাটা মাখবো, সবজি টবজি ওই দুপুরবেলায় আমি কেটে রেখে দিয়েছি কালকে, যেহেতু অফিস আছে, আটাটা আমাকে এই কষ্ট করে করে করতে হবে। রন্ধা পুজো টুজো সব কিট্টি দিয়েছে, আমি আর আজকে দিইনি, বিকেল থেকে মোটামুটি কাজ ওই করেছে সব, সন্ধ্যা পুজো, বিকেলে পুজো ওই করেছে, জামা কাপড় সব গুছিয়েছে, ভাঁজ করেছে, আমি বিছানায় শুয়েছিলাম, অনেক কাজ চাদর করেছে। টাদর গুছিয়েছে, ওই খাটে শুয়েছিল সেগুলো গুছিয়েছে, এখন আস্তে আস্তে সব করছে আর অনেক কাজ করেছে। আজকে ও উঠেও গেছে বিকেলে, ওদের সব অনেকদিন তো 1 বছর ধরে তো স্কুল বন্ধ, কারোর সাথে কারোর কোনো আলাপ নেই, কিচ্ছু কথা নেই, বার্তা নেই, তারা সব ফ্রেন্ডরা হোয়াটসঅ্যাপে সব ইসে করেছিল যে আজকে 4টার সময় সব ভিডিও কলিং করে কথা হবে, সে 4টার সময় উঠে সব ফ্রেন্ডরা সব ভিডিও কল করে কথা হলো, কথা হয়ে যাওয়ার পর তাহলে কী করবে, তাতে আমি বলে চল সাইকেল চালাবি, আমি আস্তে আস্তে বেরিয়ে নিয়ে যাচ্ছি, একা যায় না রাস্তায়, বলে না মা আজকে তোমার এই প্রবলেম হচ্ছে, আমি আজকে যাবো না, তোমাকে যেতে হবে না, বাবা যেদিন থাকবে কালকে নাহলে সকালে যদি পারি, সকাল দিকতে উঠতেও চায় না, যেহেতু পরীক্ষা শেষ উঠতে চায় না, বিকেল দিকতে আমি একটু দাঁড়াই, বিকেল দিকে করে, বলে না যেতে হবে না, আমি আজকে যাবো, ঠিক আছে। দাদার তো ভোটের ডিউটি পড়ে গেল, খড়গপুরে পড়েছে, ওখান থেকে এখন কোথায় দেয়, চলে যাবে হচ্ছে, কবে যাবে দাদা? 26 তারিখে যাবে সকালবেলা, আমি ছেড়ে দিয়ে আসি, অনেক ভরে যায় তো, কোনো তো কিছু থাকে না, আমি স্কুটি করে, ওই স্কুটি চালিয়ে দিয়ে আমি নিয়ে চলে আসি, আমি যতবার যাই আমি দিয়ে আসি, আবার আসবে যখন পরের দিন বাস, ওখান থেকে ওদের সব বাসে করে নিয়ে যায়, আসার সময় তার কোনো ঠিক ঠিকানা নেই, কিসে আসবে কিসে কী করবে, তার পরের দিন রাত 12টা 1টা 2টা কখন আসবে, 3টা বা ভোর, ওটা একটা ভীষণ টেনশন, এত দাদার প্রায়ের প্রবলেম, অত বড় প্রবলেম, ভীষণ আমি মানে চিন্তায় থাকি সেই দিনটা যে আমাদের কি যায় যতক্ষণ না মানুষ ঘরে আসে। বাচ্চারা তো সব লাফাচ্ছে, জেঠু আসলেই রং খেলা হবে, কীর্তি বলছে বাবা আসলে রং খেলবো, আগে আমাদের বাড়িতে সবাই আনন্দ করে খেলা, খুব ভালো করে রং খেলা হতো, ওই বছর করোনাও ছিল, তারপরে ওর অ্যাক্সিডেন্টটাও হয়েছিল, একদম কেউ বাড়িতে খেলে নেই,
সত্যি ওই চাটা বছর তো আমি বিছানায় ছিলাম হ্যাঁ সেটাই তো 4 মাস। ও 4 মাস পুরো ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস পুরো বিছানায়। পুরো পাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, প্রায় মারা চাকি চলে গেছিলো, পুরো পাটাই ভেঙে গেছিল। এখানে পিঠে 5টা রিব ভেঙেছিল, চোখের এখানে হাড় ভেঙেছিল, বিছানা বুকের দিকে। বুকের দিকে, ও পিঠ না বুকে, ছাতি। খুব সে একটা করো না, তার উপরে ওই কিভাবে যে গেছে। ঘরের দেওয়ারা ছিল, কত তো দেওয়ারা একটু হেল্প, ওরা অনেকটাই হেল্প করেছিল, ডাক্তারের অপারেশন থেকে সমস্ত। আমার মা দাদাও চলে এসেছিল, মা তো ছিলই 4 মাস, আর দাদা চলে গেছিলো, কিন্তু ছিল দাদা 1 সপ্তাহ 1 সপ্তাহের উপরে ছিল। তারপরে বাকিটা আমার দেওয়ার আমার সাথে ছিল। চা খাওয়া কমপ্লিট, বাসন নিয়ে চলে এসে গেছি। দাদা অফিস থেকে এসে কত করবে বলুন, নিজেরই তো খারাপ লাগে। না করছিল ওরা, আমি ধুয়ে নিচ্ছি বাসন, আমি যে না যাচ্ছি তাহলে। না। আজকে সকালবেলায় রান্না করেছিলাম, এখনো আছে, দুবেলারই করে নিয়েছিলাম। ডিমের ক্যারি, তরকারিটা কম আছে, ডিমের কারিটা আছে, ভাতও আছে, তাই ভেবেছি একদম একটু আটা মেখে রুটিটা করে নিই, আর একটু আলু ভাজা করে নিই। যে একটু বসে অল্প করে যাচ্ছে না, তার আগে একটু কীর্তিকে একটু দেখে আসি। মাছগুলো খেলছে, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয়নি, একবারে করা হবে। ঘরের কাজ শুরু হওয়ার কথা আছে, তখন তো নোংরাই হবে আবার, একবারে ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপরে আবার করা হবে। চুলটা বেঁধে দেওয়া হয়নি বিকালবেলায়, সে দেখুন না ছিটিয়ে, খাটের উপরে একটা বিছিয়ে দিই, না হলে খাটটা নোংরা হয়ে যায় তো, এই জন্যে। এখনো দুধটা খাইনি, দুধ সকালের হরলিক্স যেন আমাকে কখন দিয়েছি দেখুন, খেয়ে নি। মেয়েটা আজকে বিকেলবেলায় অনেক কাজ করেছে মায়ের জন্যে, চুলটা এখন বেঁধে দেবো, সব নিয়ে বসছে। রুটি করলেই আমার কাজ শেষ আজকের মতো। রুটিটাই শুধু বাকি ছিল, আটা মাখা হয়ে গেল। আমরা তো দুজনে ভাত খেয়ে নিব ডিম দিয়ে, কিটি রুটি খেয়ে নেবে, ও রুটি খেতে খুব পছন্দ করে। চিন্তা করছি যদি এই ঘরের কাজ শুরু হয়, কত জিনিস বলুন তো ঘরে ভর্তি, কোথায় যে কি রাখবো, কি যে বুদ্ধি খাটাবো, কিচ্ছু ভেবে পাচ্ছি না, কোথায় কি জিনিস রাখবো। উপরেও ঘর আছে এদিকটায়, এদিকে একটা রুম আছে, ওইদিকেও একটা রুম আছে, কিন্তু মানে 15 দিনের ঘর তো, প্ল্যান ছাড়া ঘর হয়েছিল।
তখন সেহেতু ওই উপর দিয়ে সব ফার্নিচার নিয়ে যাওয়া অসুবিধা, সোফাগুলোই বড় বড়, সোফা তুললে এভাবে বাঁকানো যাবে না, সোফাগুলো আছে, ঘরের শোকেসটা আছে। মিস্ত্রি বললো আলমারিগুলো থাকুক, আপনার যে ঘরের বাকি ফার্নিচারগুলোকে সরিয়ে দিন, শুধু আলমারি দুটো থাকুক। তাহলে বাকি তো আমাকে সরাতে হবে। ইচ্ছা আছে খাটটা খুলে দোকানে পাঠিয়ে দেবো, পালিশও হয়ে যাবে একবারে দোকান থেকে। তাহলে ঘরে রাখার কোনো দরকার হলো না। এখন দোকানদারকে বলা হয়নি, এখন দোকানদার কি বলে, যার থেকে আমরা সব ফার্নিচার নিই, একজন বাধা ধরা আছে, ওদের থেকেই নিই। আশা করি আপত্তি করবেন, পালিশ করতে দিব তো। আর চিন্তা হচ্ছে আমার ওই ঘরের শোকেস আর 3টা সোফার সেটটা, ওটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। ডাক্তারবাবুটাকে একটু ফোন করি দেখি পুচকিদের জন্য। পুচকি দেখলাম অনেকটাই ভালো হয়ে আসছে। আর অল্প দিন ট্রিটমেন্ট করলে মনে হচ্ছে আমার ঠিক হয়ে যাবে। ডাক্তার তো ঠিক করে আসছে না। আপনার দাদা সন্ধ্যার সময় ফোন করলো, ধরলো না। আপনাদের দাদা ফোন করলো, ফোন ধরলো না। দেখি আমি একবার চেষ্টা করবো ফোন করতে। এবার রুটিটা করে ওদেরকে খেতে দিয়ে আসি। দাদাকে বললাম দাদা বলেছিল যখন চলো ডাক্তার দেখিয়ে আসি, আমি ডাক্তার দেখাতে যাবো না। তো ডাক্তার বেরিয়েছে, দাদাকে বললাম একটা পেন কিলার এনে দাও, যদি খুব বেড়ে যায় রাতের দিকটা আরও, তাহলে একটা পেন কিলার খেয়ে নিই, আর নইলে ওই আর্নিকা খেয়ে খেয়ে কাটাবো। ওষুধ খেতে আমার ভালো লাগে না। আমার যেহেতু একটা হার্টের অপারেশন হয়েছিল বলে আমাকে ওষুধ ছাড়া জীবন খেতে হবে। ওষুধ, তারপরে তার সাথে হচ্ছে আমার থাইরয়েডও আছে, থাইরয়েডের ওষুধও সকালবেলা খালি পেটে। আমার যে গলার টোনটা, এটা আমার থাইরয়েড থেকেই। থাইরয়েডের ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না আমার। না এই জন্যে ডাক্তার দেখাতে আর ওষুধ খেতে যেন আমার একদম বিরক্তি লাগে। যেহেতু আমার এক ডিবা ওষুধ, ওই খেতেই আমার রাতের দিনে, আর এক্সট্রা ডাক্তার দেখি আরও ওষুধ খাবো, বাবা আর ভালো লাগে না। ডাক্তারকে বলেছিলাম, ডাক্তারবাবু আমার ওষুধটা এখন, বলে আপনি যতদিন বাঁচবেন আপনার সারা জীবনেরই ওষুধ রাতে খেয়ে যেতে হবে। ডাক্তার সিদ্ধার্থ মানি, সে কলকাতার ডাক্তার, মাসে একবার করে মেদিনীপুরে আসে দেখাতে। আগে মাসে মাসেই যেতাম, তখন অপারেশনের পরে 17 সালে আমার অপারেশন হয়েছিল। তারপরে ওখানে 6 মাস পরে দেখিয়ে এসেছিলাম আরএন ট্যাগরে। তারপরে এখানে ডাক্তার আসে, এখানেই চেক আপ করে। উনি বলে দিয়েছিল যে আমি মেদিনীপুর যাবো, তখনই আপনি দেখাবেন। মেদিনীপুরেই দেখাতাম, তখন মাসে মাসে আসতো, মাসে মাসেই চেক আপ ছিল। তারপরে বললো 6 মাস ছাড়া আসুন। তারপরে 6 মাস পরে গেলাম, তারপরে 1 বছর পরে আসুন। 1 বছর পরেও গেলাম, কিন্তু ওই বছর থেকে এই বছরের মধ্যে এখন একবারও চেক আপে যাইনি। আমার হার্টে জন্মের থেকে ফোঁটা ছিল, সেটা জানতাম না, বুঝতেও কোনোদিন পারিনি। ছোটো থেকে বড় হয়েছি, জীবনে কোনোদিন বুঝতে পারিনি। হ্যাঁ, তবে একটা প্রবলেম হতো, বেশি হাঁটা চলা, সিঁড়িতে ওঠানামা করলে হাই ফাই হতো, কিন্তু বুঝে উঠতে পারিনি। কিন্তু একবার বুঝে উঠতে পারলাম কখন, যখন একবার মেয়েকে নিয়ে আমি সুইমিংয়ে গেছিলাম, আমার গাড়ি চালিয়ে, স্কুটি চালিয়ে। স্কুটিটা বালির মধ্যে আটকে গেছিলো, তুলতে আর পারছিলাম না। ওটা তুলতে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটা শ্বাস প্রশ্বাসে আমার কষ্ট হয়ে গেছিলো, বাধ্য হয়ে আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল। ওই ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম যে আমার ভেতরে একটা
হাঁটুর ফোঁটা আছে, সেই ফোঁটাটা অনেকটাই বড় হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন করতেই হবে। ডাক্তারকে দেখালাম, উনি বললেন যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। তারপরে কলকাতা আর্মিটা করে ভর্তি হয়ে অপারেশন হলো। এখন আবার দেখছি কিছুদিন ভীষণ হাই মোটা হয়ে গেছে, না কী ব্যাপার বুঝতে পারছি না। এখন দেখছি আবার হাত পাক করছে আর কি, একটু উঠানামা করতে গেলে বসে গেলে কষ্ট হয়। তাহলে ফ্রেন্ড, গুড নাইট। আর আমার ভিডিওটা বড় করছি না, আপনারা খুব ভালো থাকুন আজকে, তাহলে বাই।